তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব এসিকিউ প্রশ্ন নিয়ে। দেখো, এই এসিকিউ প্রশ্নগুলো যে সিরিজ অনুযায়ী চলছে আমার, তো যেমনভাবে চলছে তেমনভাবেই চলবে, শুধু একটু পরিবর্তন করা হলো। কারণ অনেকে আমাকে কমেন্ট করে বলছিল যে চ্যাপ্টার ওয়াইজ যদি আমি ভিডিওগুলো করি, আর একজন কমেন্ট করছিল যে এমসিকিউ প্রশ্নগুলো দেওয়ার জন্য। তো বিষয়টা হচ্ছে যে এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো আমি একসঙ্গেই রাখছি। এসিকিউ প্রশ্নগুলোর ব্যাখ্যা করা আছে, মানে হচ্ছে এমসিকিউগুলো আরও ভালো করে হচ্ছে, তাই এমসিকিউ আমি এসিকিউ করে রাখবো। তোমাদের কোনো সমস্যা হবে না, এই ক্লাসগুলো দেখলেই তোমাদের এমসিকিউ এর জন্য আলাদা করে কোনো প্রশ্ন পড়তে হবে না, এগুলো করলেই হয়ে যাবে। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন, সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার? 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার ও কি কি? সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নিরপেক্ষ বচন, 2 নম্বর হচ্ছে সাপেক্ষ বচন। সাপেক্ষ বচনের উদাহরণ, যদি আমরা বেশি খাই তবে মোটা হব। উদাহরণ না দিলেও চলবে, বোঝার সুবিধার্থে উদাহরণটা লিখলাম। যদি তবে আছে, একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভর করছে, তাই এখানে এটা সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচন হচ্ছে, সকল মানুষ হয় মরণশীল। দেখো, এখানে আলাদা কোনোটি পদের উপর নির্ভরশীল করছে না, তাই এখানে এটি নিরপেক্ষ বচন। আমরা এবারে পরের প্রশ্নে যাব। তাহলে প্রথম প্রশ্ন, সম্বন্ধ অনুসারে বচন কত প্রকার? সম্বন্ধ অনুসারে বচন 2 প্রকার, নিরপেক্ষ বচন, সাপেক্ষ বচন। সাপেক্ষ বচন যদি তবে থাকবে, নিরপেক্ষ বচনে সাধারণ যে বচনগুলো আমরা করি সেগুলোই নিরপেক্ষ বচন, সকল মানুষ হয় মরণশীল। আর সাপেক্ষ বচন, যদি আমরা বেশি খাই তবে মোটা হব। এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বচন হলো ভাষায় প্রকাশিত ড্যাশ। 2 নম্বর প্রশ্ন, বচন হলো ভাষায় প্রকাশিত ড্যাশ। এটার অ্যান্সারটা হচ্ছে অবধারণ। প্রশ্ন হতে পারে, অবধারণ কি? অবধারণ আসলে ধারণা। হ্যাঁ, অবধারণ কি? ধারণা। ধারণা কি? ধারণা, ধরো একটি পদ আছে, ফুলটি, আরেকটি ধারণা লাল, তাহলে লালের ধারণা, ফুলের ধারণা, এগুলো এক একটা ধারণা, অর্থাৎ এক একটা ধারণা হচ্ছে এখানে অবধারণ। এই ধারণাটাই হচ্ছে অবধারণ। এই ধারণা যখন গুণযুক্ত হবে, অর্থাৎ হবে, তখন সেটা হয়ে যায় বচন। তাহলে ধারণাটা বুঝলা তোমরা, যে ফুলটি একটি ধারণা, লাল একটি ধারণা, ফুলটি লাল এটি একটি ধারণা, যখন এটা সংযোগ যুক্ত হয়ে যাবে তখনই সেটি বচন হয়। বোঝা গেল? তাহলে অবধারণটা কি? অবধারণটা হচ্ছে একটা ধারণা, এই আর কি। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে, কেবল ড্যাশ বাক্যই বচন। কেবল ড্যাশ বাক্যই বচন। কেবল ড্যাশ বাক্যই বচন। কেবল ড্যাশ বাক্যই বচন, তাহলে এই ড্যাশে কি অ্যান্সার হবে? 3 নম্বর প্রশ্ন। এখানে আমরা ঘোষক বাক্য লিখব, কারণ এই ঘোষক বাক্য কেমন? ঘোষক বাক্য মানে ঘোষণা করে। কি ঘোষণা করে? দুটি বিষয়ের সম্বন্ধ ঘোষণা করে। ফুল হয় লাল, এটাকে আমরা ঘোষক বাক্য বলি। কেন? কারণ এখানে এই যে হয় সংযোগটির দ্বারা কি ঘোষণা করছে? এই দুটি পদের সম্বন্ধ। এই সম্বন্ধ কেমন? সদার্থক আর হচ্ছে নঅর্থক। তাহলে এই যে সম্বন্ধ ঘোষক বাক্যকেই আমরা ঘোষক বাক্য বলবো। আর যেখানে যে বাক্যগুলো সম্বন্ধ ঘোষণা করে, কেমন সম্বন্ধ? সদার্থক নঅর্থক, তাকে আমরা কি বলি? ঘোষক বাক্য বলি। অর্থাৎ কেবল ঘোষক বাক্যটাই বচন, অন্য কোনো বাক্য এখানে বচন হতে পারে না। পরের প্রশ্ন, সত্য মিথ্যা হতে পারে কি? প্রশ্নটা হচ্ছে, অপশন দিয়েও থাকতে পারে তোমরা, আমি এগুলো যেহেতু এমসিকিউ এসিকিউ দিয়ে
একবারেই করে দিচ্ছি। তাই এখানে আমাদের পরের প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা হতে পারে ড্যাশ। সত্য বা মিথ্যা হতে পারে ড্যাশ। এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা হতে পারে কি? বচন। কারণ বচনই একমাত্র সত্য মিথ্যা হতে পারে। অর্থাৎ সত্য মিথ্যা কখন হবে? যখন একটি বচন বাস্তবের সঙ্গে মিলে যাবে আর বাস্তবের সঙ্গে মিলবে না, তখনই আমরা বচনটা বলতে পারি সত্য মিথ্যা। তার মানে একমাত্র বচনেরই সত্য মিথ্যা হওয়ার যোগ্যতা রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে গুণ অনুসারে বচন কত প্রকার ও কি কি? প্রশ্ন হচ্ছে গুণ অনুসারে বচন কত প্রকার? তোমরা জানো গুণ অনুসারে বচন কত প্রকার? 2 প্রকার। এক হচ্ছে সদার্থক, 2 হচ্ছে নঅর্থক। সদার্থক নঅর্থকে তোমরা হ্যাবাচক বাক্য বলতে পারো, হ্যাবাচক বচন বলতে পারো, অথবা নাবাচক বচন বলতে পারো। তাহলে গুণ অনুসারে বচন 2 প্রকার, সদার্থক আর হচ্ছে নঅর্থক। এবারে আমরা পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন হচ্ছে পরিমাণ অনুসারে বচন কত প্রকার ও কি? প্রশ্নটা হচ্ছে পরিমাণ অনুসারে বচন কত প্রকার ও কি কি? 6 নম্বর প্রশ্ন, পরিমাণ অনুসারে বচন কত প্রকার? পরিমাণ অনুসারে বচন 2 প্রকার। কি? একটা হচ্ছে সার্বিক বা সামান্য, আর 2 হচ্ছে বিশেষ। তাহলে পরিমাণ অনুসারে বচন 2 প্রকার, একটা হচ্ছে সার্বিক বা সামান্য, আর 2 নম্বর হচ্ছে বিশেষ বচন। এবারে আমরা পরের প্রশ্ন যাব। পরের প্রশ্ন হচ্ছে বিশিষ্ট বচন কাকে বলে? পরের প্রশ্নটা হচ্ছে বিশিষ্ট বচন কাকে বলে? এটা 7 নম্বর প্রশ্ন। বিশিষ্ট বচন কাকে বলে? আমরা অ্যান্সারটা লিখে দেই। কিভাবে লিখবো আমরা অ্যান্সারটা? যে বচনের উদ্দেশ্য পদটি নামবাচক, যে বচনের উদ্দেশ্য পদটি নামবাচক বা বিশিষ্ট পদ, তাকে বিশিষ্ট বচন বলে। তার মানে আমরা দেখলাম যে বচনের উদ্দেশ্য পদটি নামপদ বা নামবাচক বা বিশিষ্ট পদ, নামবাচক বা বিশিষ্ট পদ, তাকে আমরা কি বলি? সেই পদকে আমরা বলি না, তাকে আমরা নামবাচক বা বিশিষ্ট পদ, তাকে আমরা বিশিষ্ট বচন বলি। তাহলে আমরা বুঝলাম যে বচনের উদ্দেশ্য পদটি নামবাচক পদ এবং নির্দিষ্ট বিশিষ্ট পদ, এবং এখানে আরেকটি কথা লিখলে ভালো হয়, নির্দিষ্ট বিশিষ্ট পদ, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বিশিষ্ট, তাকে আমরা বলি বিশিষ্ট বচন। এখন দু একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এখন এই নামবাচক পদটি কারো ধারণা না থাকতে পারে, বিশিষ্ট পদটি ধারণা না থাকতে পারে, তাহলে এটা নিয়ে আলোচনা হতে পারে যে নামবাচক পদ কি। ধরা যাক রবীন্দ্রনাথ হয় কবি। তাহলে দেখো রবীন্দ্রনাথ একটি একজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি, তিনি কবি। তাহলে এটা রবীন্দ্রনাথ একজনের নাম, তাহলে এটা কি পদ? বিশিষ্ট পদ। তাহলে দেখো এইটা বিশিষ্ট পদ জন্যে এই বচনটাই কি হয়ে গেল? বিশিষ্ট বচন হয়ে গেল। এবারে যদি বলা হয় বিদ্যাসাগর হন, বা হয়, হন দিলে ভালো হয়, বিদ্যাসাগর হন একজন সমাজ সংস্কারক, সমাজ সংস্কারক। তাহলে দেখো বিদ্যাসাগরও কিন্তু একটি নামপদ, মানে বিশিষ্ট পদ। এটা হচ্ছে আমাদের কি? বিশিষ্ট বচন বা নির্দিষ্ট পদ। এবারে হতে পারে যে হিমালয় হয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাহলে এখানে হিমালয় পদটি, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ,
এই ধরনের বচনগুলি হচ্ছে বিশিষ্ট বচন, বিশিষ্ট পদ। এই কারণেই তাদেরকে আমরা কি বলি, বিশিষ্ট বচন বলি, বা নামবাচক পদ হলেও সেটা আমাদের কি হয়, এই বিশিষ্ট বচনের মধ্যে পড়ে। আমরা এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে যে একটি বিশিষ্ট বচনের অংশ কয়টি। দেখো, একটি বিশিষ্ট বচনের অংশ কয়টি। কিছুক্ষণ আগেই তোমরা দেখলে যে বিশিষ্ট বচন কোনটা, রবীন্দ্রনাথ হয় একজন কবি, বিদ্যাসাগর হন একজন সমাজ সংস্কারক। দেখো এখানে তাহলে বিশিষ্ট বচনের অংশ কয়টি আমরা পেলাম। এই রবীন্দ্রনাথ, এটা উদ্দেশ্য পদ, হয় হচ্ছে গুণ, আর হচ্ছে এটা কি বিধেয় পদ। তাহলে দেখো বিশিষ্ট বচনের মধ্যে থাকে উদ্দেশ্য, থাকে গুণ, থাকে বিধেয় পদ। তার মানে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বিশিষ্ট বচনের অংশ হচ্ছে তিনটি, উদ্দেশ্য পদ, গুণ, আর হচ্ছে বিধেয় পদ। এখানে তাই বিদ্যাসাগরের কাছেও তাই এখানে বিদ্যাসাগর উদ্দেশ্য, হন গুণ, একজন সমাজ সংস্কারক, এটা হচ্ছে বিধেয় পদ। তার মানে একটি বিশিষ্ট বচনের অংশ হচ্ছে তিনটি। এখানে একটি অংশ অফ থাকে, মানে থাকে না, লেখা হয় না। এখানে আমরা এই বচন দিয়ে সকল রবীন্দ্রনাথ হয় কবি এটা লিখতে পারতাম, কিন্তু আসলে নামপদের বেলায় এখানে যখন নামপদ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা সকলটাকে এখানে ব্যবহার করছি না, এই নামপদ, তাই এটা বিশিষ্ট বচন। এবারে বিশিষ্ট বচনের অংশ তাহলে পরিমাণটা উল্লেখ থাকে না, তাই বিশিষ্ট বচনের অংশ এখানে হচ্ছে তিনটি। ব্যাপারটি ক্লিয়ার। এবারে আমরা যাব একটি আদর্শ বচনের অংশ কয়টি ও কি কি। তোমরা জানো একটি আদর্শ বচনের কয়টি অংশ থাকে। এটা তো আমরা বিশিষ্ট বচন নিয়ে কথা বললাম, এবারে আমরা একটি আদর্শ বচন নিয়ে কথা বলবো। প্রশ্নটি এরকম করেছে যে একটি আদর্শ বচনের কয়টি অংশ কি কি, কয়টি অংশ ও কি কি। বুঝে নিও প্রশ্নগুলো। একটি আদর্শ বচনের কয়টি অংশ কি কি। তোমরা জানো একটি আদর্শ বচনের চারটি অংশ থাকে, চারটি অংশ থাকে। এক হচ্ছে পরিমাণক, দুই হচ্ছে উদ্দেশ্য, তিন হচ্ছে গুণ বা সংযোজক, লিখতে পারি সংযোজক, গুণ সংযোজক, তার মানে পরে হচ্ছে আমরা বিধেয় লিখব। এখানে পরিমাণক সকল লিখতে পারি আমরা, উদ্দেশ্য পদ মানুষ দিতে পারি, গুণ আমরা হয় দিতে পারি, বিধেয় পদ আমরা স্বার্থপদ দিতে পারি। তার মানে এখানে কি দেখা গেল, এখানে যে বচন, এটা একটি বচন হয়ে গেল, সকল মানুষ হয় স্বার্থপদ। এখানে দেখো চারটি অংশ ফুলফিল করা হয়েছে, তার মানে এটি একটি আদর্শ বচন। তাহলে আদর্শ বচন বলতে আমরা যার চারটি অংশ থাকবে ফুলফিল, তাকে আমরা বলি আদর্শ বচন। পরিমাণক থাকবে, উদ্দেশ্য থাকবে, গুণ থাকবে, বিধেয় থাকবে। এই হচ্ছে আমাদের বচনের চারটি অংশ। কেমন বচন? এটা হচ্ছে আদর্শ বচনের কয়টি অংশ ও কি কি। পরের প্রশ্ন যাব আমরা। পরের প্রশ্ন হচ্ছে বিশেষ নাবাচক বচনে কোন পদ ব্যাপ্য। বিশেষ নাবাচক বচন মানে বিশেষ নঅর্থক বচনে কোন পদ ব্যাপ্য। প্রশ্নটা এরকম, বিশেষ নঅর্থক বচনে, বিশেষ নঅর্থক বচনে কোন পদ ব্যাপ্য। বিশেষ নঅর্থক বচনে কোন পদ ব্যাপ্য। তাহলে দেখো বিশেষ নঅর্থক বচন, বিশেষ বচন আই হতে পারে, ও হতে পারে। এবারে নঅর্থক বচন ও, তার মানে এই ও বচন হচ্ছে বিশেষ নঅর্থক বচন, বিশেষ নঅর্থক বচন। এখন বিশেষ নঅর্থক বচন ও কোন পদ ব্যাপ্য। ও বচন ব্যাপ্যতা সূত্র তোমাদের মনে আছে, এ বচন কোন পদকে ব্যাপ্য করে, ই বচন কোন পদকে ব্যাপ্য করে মনে আছে তোমাদের, আই বচন কোন পদকে ব্যাপ্য করে। আই বচন একটিকেও ব্যাপ্য করে না। ও বচন কোন পদকে ব্যাপ্য করে, শুধুমাত্র বিধেয় পদকে ব্যাপ্য করে। এখন বিশেষ নঅর্থক বচন মানে হচ্ছে ও, প্রশ্নটি রেখেছে
বিশেষ নঅর্থক বচনে কোন পদ ব্যাপ্য? তাহলে বিশেষ নঅর্থক বচন ও বচনে কোনটাতে রাইট আছে? বিধেয় পদে। তাই এখানে অ্যান্সার হবে বিধেয় পদ। অ্যান্সার হচ্ছে বিধেয় পদ। তাহলে বিশেষ নঅর্থক বচনে কোন পদ ব্যাপ্য? বিশেষ নঅর্থক বচনে বিধেয় পদ ব্যাপ্য। এটা হচ্ছে অ্যান্সার। আমরা এবারে পরের প্রশ্নে যাব। একটি বচন আকারে কয়টি বচন, একটি বচন আকার দিয়ে কয়টি বচন গঠন করা যায়? একটি বচনাকার দিয়ে কয়টি বচন, একটি বচনাকার দিয়ে কয়টি বচন গঠন করা যায়? কয়টি বচন গঠন করা যায়? দেখো বচন আকার মানে কি, আমরা এরকম লিখতে পারি সকল মানুষ হয় মরণশীল। তাহলে দেখো এইটা আমাদের একটা বচন, তাহলে এইটাকে বচনে আকার দিতে গেলে আমাকে এরকম লিখতে হচ্ছে সকল এস হয় পি, মানে মানুষের জায়গায় এস আর মরণশীলের জায়গায় পি, আর হচ্ছে সকল আর হয় এটা ঠিকই থাকছে। তার মানে বচনের আকার হলো এটা যে সকল এস হয় পি। এই আকারে আমরা কতগুলি, অর্থাৎ এই আকার দিয়ে আমরা কতগুলি বচন বানাতে পারি সেটাই আমাদের প্রশ্নে চাইছে। এই আকার থেকে আমরা কতগুলি বচন পেতে পারি বা কতগুলি বচন তৈরি করতে পারি। দেখো এখানে আমি লিখছি সকল মানুষ হয় মরণশীল, এটার আকার হচ্ছে এটা, তার মানে এই আকার থেকে আমরা এটা লিখতে পারি সকল মানুষ হয় মরণশীল। এবারে এখানে মানুষ না দিয়ে আমরা এটা বলতে পারি সকল গরু হয় মরণশীল, এটা দিতে পারি সকল গরু হয় প্রাণী, এটা দিতে পারি। এবারে আমরা সকল গরু হয় প্রাণী না দিয়ে সকল মেয়ে হয় মিথ্যেবাদী, এটা দিতে পারি সকল মেয়ে হয় মিথ্যেবাদী। তাহলে দেখো এই আকারের মধ্যে কিন্তু এস এর জায়গাটা আমরা পরিবর্তন করছি, অর্থাৎ এস এর জায়গাটায় আমরা অন্য অন্য উপাদান নিয়ে আসছি, তাই তো, মেয়ে মিথ্যেবাদী। এখন এখানে এরকম বলতে পারি সকল ছেলে হয় ভদ্র। তাহলে আমরা কিন্তু দেখো এই আকারটি থেকে এই আকারের মধ্যে সকল এস এর মধ্যে ছেলে দিলাম, পি এর মধ্যে ভদ্র দিয়ে দিলাম, তাহলে সকল ছেলে হয় ভদ্র। এরকম আমরা কি পেতে পারি? আমাদের প্রশ্ন হচ্ছে একটি বচন আকার দিয়ে কয়টি বচন গঠন করা যায়? একাধিক বচন গঠন করা যায়। আমরা অনেকগুলি বচন তৈরি করে ফেলেছি, তাই অ্যান্সারটি আমরা লিখব হচ্ছে একাধিক, অর্থাৎ একের বেশি, অনেক বচন গঠন করা যাবে। তাই অ্যান্সারটা হচ্ছে একাধিক। অপশন থাকবে, এসিকিউ প্রশ্ন হতে পারে। এবারে আমরা পরের প্রশ্নে যাব। বৈকল্পিক বচনের অন্তর্গত অংশগুলির নাম কি? বৈকল্পিক বচন, বৈকল্পিক বচনের অংশগুলির নাম কি? প্রশ্ন হতে পারে এটা তো বৈকল্পিক কিন্তু না, বচন চ্যাপ্টারের মধ্যে বৈকল্পিক প্রাকল্পিক এই বিষয়গুলি কিন্তু আছে, ফলে এই প্রশ্নটি কিন্তু সিলেবাসের বাইরে নয়। অনেকে ভাবতে পারে তো বৈকল্পিক বচন বৈকল্পিক চ্যাপ্টারের ব্যাপার, কিন্তু না, এই বচন চ্যাপ্টারের মধ্যে বৈকল্পিক বচন আছে, সংযৌগিক বচন আছে, এটা কিন্তু আসলে বচন চ্যাপ্টারেরই প্রশ্ন, তাই ভাবনার কোনো বিষয় নাই। বৈকল্পিক বচনের অংশগুলিকে আমরা কি বলি? আমরা বলি হচ্ছে বিকল্প। প্রথম বিকল্প বলতে পারি, দ্বিতীয় বিকল্প বলতে পারি। পরের প্রশ্নে যাব আমরা। সার্বিক বচনে কোন পদ ব্যাপ্য? সার্বিক বচনে কোন পদ ব্যাপ্য? পরের প্রশ্ন হচ্ছে সার্বিক বচনে কোন পদ ব্যাপ্য? দেখো এ বচন সার্বিক বচন, ই বচন সার্বিক বচন। এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য করে, বিধেয় পদ ব্যাপ্য করে না। এখন প্রশ্ন হচ্ছে
সার্বিক বচনে কোন পদ ব্যাপ্য? সার্বিক বচন তো এ হয়, আবার সার্বিক বচন তো ই হয়। তাহলে আমরা অ্যান্সারটা কি লিখবো? সার্বিক বচন দেখো উদ্দেশ্য পদ ব্যাপ্য, আবার সার্বিক বচন কিন্তু কি হচ্ছে, বিধেয় পদও ব্যাপ্য হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি অ্যান্সারটি বিধেয় পদ লিখি তাহলে কিন্তু বিধেয় পদ লিখলে এই এ বচন এ বচন কিন্তু বিধেয় পদকে ব্যাপ্য করে না। কাজেই এ কথা আমরা বলতে পারি না যদি আমরা লিখি যে সার্বিক বচন বিধেয় পদকে ব্যাপ্য করে বা উদ্দেশ্য বিধেয় উভয়কে ব্যাপ্য করে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ভুল হয়। কিন্তু যদি আমরা লিখি সার্বিক বচন উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, তাহলে কোনো ভুল হচ্ছে না। কেন? কারণ সার্বিক বচন এ, সার্বিক বচন ই, এ উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, ই বচনের উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে। কিন্তু বিধেয় পদ লিখতে গেলেই আমাদের বিপদ আসে, অর্থাৎ বিধেয় পদ এ বচনে ব্যাপ্য হয় না, আবার ই বচনে ব্যাপ্য হয়ে যাচ্ছে। কাজে এটা লেখা যাবে না, দুটো কমন বিষয়টা লিখতে হবে। তাহলে লিখছি আমরা এখানে সার্বিক বচনে কোন পদ ব্যাপ্য হয়? সার্বিক বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। কেমন? পরের প্রশ্নে যাই আমরা। সংযোজক বচনের কি নির্দেশ করে? সংযোজক বচনের কি নির্দেশ করে? সংযোজক বচনের কি নির্দেশ করে? কি নির্দেশ করে? এটা আরেকটি প্রশ্ন, সংযোজক বচনের কি নির্দেশ করে। তাহলে দেখো সংযোজক কি? সংযোজক হচ্ছে আমাদের গুণ। এখানে যদি আমরা লিখি ফুল হয় লাল, ফুল হয় লাল, তাহলে দেখো এই যে লালটা কি নির্দেশ, না ফুল হয় লাল, এই যে হয়টা কি নির্দেশ করছে? সংযোজক বচনের কি নির্দেশ করছে? হয়টা কি? হয়টা হচ্ছে গুণ। তার মানে আমরা এটা বলতে পারি সংযোজক গুণ নির্দেশ করছে। সংযোজক গুণ নির্দেশ করছে। পরের প্রশ্ন, কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি কোন বচন হবে? বলছে, প্রশ্নটি বলছে কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি কোন বচন হবে? বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি কোন বচন হবে? দেখো এখানে পরের প্রশ্নটা বলছে কোন বচনে যদি বিধেয় পদ ব্যাপ্য হয় তাহলে কি হবে? কোন বচন হবে? কোন বচনে, না সরি, প্রশ্নটি এরকম, কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে, কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি ব্যাপ্য হলে সেটি কোন বচন হবে? সেটি কোন বচন হবে? তাহলে দেখো প্রশ্নটি কি রকম বলছে যে কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি কোন বচন হবে। তাহলে বিধেয় পদ ব্যাপ্য আমাদের এখানে কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি কোন বচন হবে? কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি কোন বচন হবে? কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি কোন বচন হবে? দেখো এখানে এ বচন, ই বচন, আই বচন আর হচ্ছে ও বচন। এখানে বলছে কোন বচনে যদি বিধেয় পদ ব্যাপ্য, দেখো বিধেয় পদ ব্যাপ্য হচ্ছে কি বচন? ই বচনে বিধেয় পদ ব্যাপ্য হচ্ছে। আই বচনে তো কোনো পদই ব্যাপ্য হয় না, আবার ও বচনের ক্ষেত্রে বিধেয় পদ ব্যাপ্য হচ্ছে। তাহলে এখন প্রশ্নটা করছে যে কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি কোন বচন হবে? ই বচনও হয় আবার ও বচনও হয়। ব্যাপারটা বোঝা গেল কি? আই বচন তো হচ্ছে না, কোনো পদকেই ব্যাপ্য করে না, এ বচন তো বিধেয় পদকে ব্যাপ্য করছে না, এই জন্য এই দুটো বাদ দিয়ে দিলাম। তাহলে ই বচন বিধেয় পদকে ব্যাপ্য করছে, আবার ও বচনও বিধেয় পদকে ব্যাপ্য করছে। প্রশ্নটি হচ্ছে কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে, কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি কি হবে? সেটি কোন বচন হবে? আমাদের অ্যান্সার, এমন একটা অ্যান্সার লিখতে হবে আমাদের যাতে দুটোই ঠিক থাকে। আমরা যদি এখানে সার্বিক বচন লিখি তাহলে ভুল হবে, যদি বিশেষ বচন লিখি তবুও ভুল হবে, কারণ সার্বিক বচনেও হয় বিশেষ বচনেও হয়। তাই সার্বিক বিশেষ দুটাই যেহেতু হয়, তাহলে আমাকে দুইটাই লিখবো যে সার্বিক বিশেষ লিখবো না? তাহলে এমন কি প্রসেস আছে যা মানে আমরা একটা লিখলেই বুঝতে পারবো যে সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি এটাকে এরকম ভাবে লিখি নঅর্থক বচনে,
তাহলে দেখো নঅর্থক বচন সার্বিকের মধ্যে আছে, বিশেষের মধ্যে আছে, তাহলেই কিন্তু আমরা ব্যাপারটা বুঝে গেলাম যে কোন বচনে বিধেয় পদ ব্যাপ্য হলে সেটি কি বচন হবে, অ্যান্সার হবে হচ্ছে নঅর্থক বচন। এবারে যদি অপশন দেওয়া থাকে তাহলে তো তোমরা নিজেই বুঝতে পারবে। তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে নঅর্থক বচন। দেখো নঅর্থক বচন লিখলে ই বচনকেও বোঝা যাবে, আবার ও বচনকেও বোঝা যাবে। আর যদি অপশনে ই বচন না থাকে তাহলে ও বচন হবে, যদি অপশন দিয়ে দেয় তাহলে তোমরা এমনিতেই বুঝতে পারবে। তো আজকের আলোচনায় এইটুকুই থাকলো। আমরা এর পরের দিন আবার বচন চ্যাপ্টারের যে প্রশ্নগুলো বাকি থাকলো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনা এ পর্যন্তই থাকলো। কেমন?